আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হাসিব টিউটোরিয়ালের পক্ষ থেকে আব্দুল্লাহ মামুন আজকে এসেছি তোমাদের কাছে আইসিটি এর চ্যাপ্টার 4 এইচটিএমএল এর পরিচিতি করতে। তোমরা ইতিমধ্যেই জেনেছো এইচটিএমএল এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা টিম বার্নার্স-লি 1990 সালে প্রথম আবিষ্কার করেন। আমরা যখন মানুষ একজন আরেকজনকে কোনো কিছু বলি, সেটা আমাদের ভাষাতে আমরা সেটা বলি। যেমন আমরা বাঙালি, তো আমরা বাংলা ভাষাতে কনভারসেশনটা করি, তাই না? তো কম্পিউটার কিন্তু কোনো কিছু বোঝে না, সে কিন্তু কথাও বলতে পারে না বা সে কোনো কথা বুঝতেও পারে না, তাই না? তো কম্পিউটারকে বোঝাতে গেলে কম্পিউটারের ভাষাতে আমাদের বোঝানোর প্রয়োজন। তো কম্পিউটারের ভাষাটা কেমন হতে পারে সেটা আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা জানি, যেটা কম্পিউটার বোঝে। তো এইচটিএমএলও অনেকটা সেরকমই। দেখো, এইচটিএমএলকে আমরা বলি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আরেকটা, যেহেতু কোনো কেস সেন্সিটিভ না, মানে ওকে যে কোনো কেস দিলেই ও সেই কেসটাকে প্রিন্ট করায়। আমরা যখন প্র্যাকটিক্যালি এটা দেখব তখন তোমাদেরকে আরও ক্লিয়ারলি বলবো। তো আসো দেখি। আমরা আগেই বলেছি এইচটিএমএল মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কেস সেন্সিটিভ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, তুমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখলেও সে বুঝবে, স্মলার লেটার দিয়ে লিখলেও সে বুঝবে। সুতরাং এই জন্য আমরা বলতে পারি যে এটা কোনো কেস সেন্সিটিভ না। ওকে, আচ্ছা। আর আরেকটা যে কথাটা বললাম, এইচটিএমএল ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএল এর এক্সটেনশন আমরা .html ফাইলে সেভ করব অথবা .htm, কিন্তু এইচটিএমএলটাই স্ট্যান্ডার্ড। ওকে, তো আমরা এক্সটেনশন কিসে সেভ করব? .html। আরও কিছু জিনিস এখানে লিখেছি, দেখো আমি www. এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, তো www. হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাও কিন্তু টিম বার্নার্স-লি 1989 সালে তিনি আবিষ্কার করেন। আচ্ছা, এই যে টিম বার্নার্স-লি নিয়ে এত কথা বলছি, টিম বার্নার্স-লি আসলে কে? টিম বার্নার্স-লি একজন ব্রিটিশ বিজ্ঞানী, যিনি কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তিনি 1990 সালে তিনি যখন প্রথম এইচটিএমএল তৈরি করেন বা আবিষ্কার করেন, তখন কম্পিউটার কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না। বর্তমানে আমরা যেমন কম্পিউটার অ্যাভেলেবেল দেখি। তো তিনার মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো ফাইল ট্রান্সফারিং যে প্রসেস, এই ফাইল ট্রান্সফারিং প্রসেসটাকে ইজি করা। ওকে, তো উনি চেয়েছিলেন যে কোনো একটা ডকুমেন্টকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে দ্রুত পাঠানো যায়, কিভাবে পাঠানো যায়, এইটা তিনি ইজি করতে চেয়েছিলেন। সেই ধারণা থেকেই তিনি 1990 সালে মূলত এইচটিএমএল তৈরি করেন। ওকে, তা উনি লন্ডনের একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। ওনার বাবা মাও ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা কতগুলো ব্রাউজার সম্পর্কে একটু জানবো। ব্রাউজার কি সেটা আমি একটু পরে বলবো, তার আগে দেখো ব্রাউজার আমরা এখানে লিখেছি গুগল ক্রোম, তোমরা এগুলো সবই জানো। ফায়ারফক্স, অপেরা, সাফারি, এক্সপ্লোর, এরকম আরও অনেক ব্রাউজার আছে, তাই না? তো ব্রাউজারকে বোঝানো হয় যে এইচটিএমএল এর ভাষাটা কিন্তু আমরা বুঝি না, তাই না? এইচটিএমএলটা পড়ে কে? ব্রাউজার। ওকে, আচ্ছা। তো এইচটিএমএল এর সাহায্যে আমরা মূলত এই কাজগুলো করি। দেখো, ওয়েব পেজ তৈরি করি প্রথম। এখন যদি বলা হয় ওয়েব পেজ কি, তো ওয়েব পেজকে আমরা কল্পনা করতে পারি আমাদের খাতার সাথে। খাতার যে পেজগুলো আছে, এই খাতার পেজগুলোর সাথে আমরা কল্পনা করতে পারি। ওকে, তো খাতার পেজ আমি কেন বললাম, দেখো তোমার খাতাতে কিন্তু একটা পেজ থাকে না, অনেকগুলো পেজ থাকে। অনেকগুলো পেজের সমন্বয়ে তোমার একটা খাতা থাকে, তাই না? তো এই খাতাকে যদি আমি বলি যে প্রথম পেজে কিছু টপিক আছে, দ্বিতীয় পেজে কিছু টপিক আছে, এভাবে মনে করো তোমার 100টা পেজ মিলিয়ে একটা খাতা আছে। তো এই একরকম এক একটা সিঙ্গেল পেজকে আমরা এক একটা সিঙ্গেল ওয়েব পেজ বলতে পারি। তো বিষয়টা যদি আরও একটু ক্লিয়ার করে বলা হয়, মনে করো এইটা একটা ওয়েব পেজ। ওকে, তো তুমি এখানে মনে করো তোমার নাম লিখলে, ঠিক আছে? তো এখানে ইত্যাদি ইত্যাদি তুমি আরও তোমার টপিক লিখলে, এখানে তোমার একটা ছবি দিলে, ঠিক আছে? এরকম এটা মনে করো একটা পেজ। এরকম আরও অসংখ্য পেজের সমন্বয়ে তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারো, যেখানে কি থাকবে, এরকম অনেক ধরনের পেজ থাকবে। ওকে,
আচ্ছা, এখন এই ওয়েব পেজগুলোকে ওয়েবসাইটে সংযুক্ত করতে হয় কিভাবে, সেটা আমরা জানি যে অনেকগুলো ওয়েব পেজ যখন থাকে সেটাকে আমরা লিস্ট করতে পারি, কোনটার পরে কোনটা হবে, এইভাবে লিস্ট করে আমরা কি করতে পারি, ওয়েবসাইটে সংযুক্ত করতে পারি। এখন আসো, এখানে আছে সার্ভার। সার্ভারটা কি, মনে করো সার্ভারটা হলো এক ধরনের, মনে করো একটা কম্পিউটার, যে কম্পিউটার আছে কি সেখান থেকে সব ডাটাগুলো থাকবে এবং সব ধরনের ক্লায়েন্ট সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো আপাতত এইটুকুই জানো। এবার আসো হোস্টিং। হোস্টিং জিনিসটা কি, মনে করো তুমি একটা বাড়ি তৈরি করবা, তো যদি তুমি একটা বাড়ি তৈরি করতে চাও তো তোমাকে কি করা লাগবে, একটা জায়গা কেনা লাগবে, সেই জায়গার উপরেই তো তুমি তোমার স্ট্রাকচারটা দাঁড় করাবা, তাই না? তো আমাদের কোনো একটা ওয়েবসাইটকেও যদি আমরা কোথাও রাখতে চাই তার জন্য আমাদের একটা জায়গা কেনা লাগবে। তো এই হোস্টিংটা হলো একটা জায়গা বা স্পেস। তারপরে দেখো ডোমেইন। ডোমেইন জিনিসটা কি, ডোমেইন হলো একটা নাম যেটা ইউনিক, অদ্বিতীয়, যা তোমার একটা নাম থাকবে, সেই নামটা পৃথিবীর আর কেউ সেটা সেইভাবেই কেউ আর ইউজ করতে পারবে না। তা ডোমেইনটা কি, একটা নাম। ওকে, তোমার ওয়েবসাইটের একটা নাম। আচ্ছা, এখন আসো ডাটাবেজ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ডাটাবেজ। ডাটাবেজগুলো কি, যেখানে আমরা সমস্ত তথ্যকে স্টোর করব এবং ক্লায়েন্ট তার প্রয়োজন অনুযায়ী রিকোয়েস্ট করবে এবং ডাটাবেজ থেকে সেই ডাটাগুলো আসবে। ওকে, আবার যখন কোনো ডাটা আমার মনে হবে যে স্টোর করার প্রয়োজন, তখন আমি সেখানে রাখতে পারবো। তো এক কথায় বলা যায় এটা একটা স্টোরেজ, ডাটাবেসটা কি একটা স্টোরেজ, তাই না? আচ্ছা, এখন আসো ব্রাউজিং। তো এই ব্রাউজিং জিনিসটা আমি আগেই তোমাদেরকে বলেছি যে ব্রাউজারের সাহায্যে আমরা ব্রাউজিং করতে পারি। তো এই এতগুলা কাজ, এই কাজগুলা কিন্তু হিউম্যান করতে পারে না, এগুলা করার জন্য কোনো না কোনো একটা ব্রাউজারের সাপোর্ট নেওয়া লাগে। তো ব্রাউজার কি করে, ওই ফাইলটাকে পড়ে দেয় আমাকে, ঠিক আছে? তো দেখো, আমরা এই কাজটা করে থাকি আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস, যেটা শুধুমাত্র তোমার ওয়েবসাইটের জন্য একটা মানে একটা নির্দিষ্ট লিঙ্ক থাকবে বা নির্দিষ্ট একটা নাম্বারের সমন্বয়ে আইপি অ্যাড্রেসটা করা হয়, তাই না? তো দেখো, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে তোমাদের একটা কমন জিনিস মনে রাখতে হবে, এরকম একটা, দুইটা, তিনটা, চারটা বক্স থাকবে এবং প্রত্যেকটার মাঝে এরকম একটা করে ডট থাকবে। তার মানে 3টা ডট প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের মধ্যে থাকতে পারে। তো যদি এই 3টা ডট দিয়ে আমরা একটা আইপি অ্যাড্রেস তুলনা করি, মনে করো এখানে আমরা লিখছি 190, মানে যে কোনো একটা নাম্বার হতে পারে। ওকে, 190, 192, 10। তো দেখো 3 3 3 3, তার মানে কত, 3 4 12, তো 12 টু দি পাওয়ার 10 এত সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হলো ডোমেইন নেম। ডোমেইন নেমটা কি, তোমার ওয়েবসাইটের এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু সবসময় মনে রাখা সম্ভব না। তো আমরা কি করি, সেটাকে আমরা একটা ডোমেইন নেমে কনভার্ট করি, তাই না? যে ডোমেইন নেমটা দিলেও এটাও কিন্তু একটা মানে ইউনিক, অদ্বিতীয়, এবং তোমার ডোমেইন নেমের সাথে অন্য কারোর ডোমেইন নেম মিল থাকবে না। দেখো এখানে বলা আছে HTTP, তো HTTP এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো এটাও একটু লিখে নিতে পারো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার মাঝে মাঝে আসে। তো দেখো এই যে মাঝের অংশটুকু, এই মাঝের অংশটুকুই হচ্ছে তোমার ডোমেইন নেম। এই ডোমেইন নেম দিয়ে তুমি যদি চেষ্টা করো তো তুমি পাবা না আর, কারণ এই ডোমেইন নেমটা অলরেডি একবার যদি কেনা হয়ে যায় তো এটা আর দ্বিতীয় কোনো ব্যক্তি এটা পাবে না। এবং লাস্টের টপিক দেখো, এই যে ডট থেকে যে এক্সটেনশন শেষ পর্যন্ত, এটা দেখো, এটাকে বলা হয় ডোমেইন টাইপ। ঠিক আছে, ডোমেইন টাইপটা কি এটা আমি একটু পরেই ক্লিয়ার করছি। তো ডোমেইন টাইপ মনে করো এটা কোন ধরনের আইপি বা কোন ধরনের ডোমেইন সেটাকে নির্দেশ করে। ওকে, তো কোন ধরনের বলতে বোঝাচ্ছি, এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা কি কোনো অর্গানাইজেশন নাকি, সেটাকে নির্দেশ করবে ওই টাইপের মাধ্যমে। দেখো আমরা ডোমেইন টাইপ নিয়ে কথা বলছিলাম। ডোমেইন বেশ কিছু ধরনের হয়, তোমরা দেখবা এই শেষে .com-এর জায়গায় আমরা কখনো কখনো .net দেখতে পাই। এই .net মানে হলো নেটওয়ার্ক, যারা নেটওয়ার্ক প্রোভাইডার। ওকে, তো তুমি কিন্তু চাইলেই যে কোনোটা তোমার নিজের ডোমেইনের এক্সটেনশন হিসাবে ইউজ করতে পারবে না। ডোমেইন টাইপ, সব ধরনের টাইপ তুমি চাইলেও নিতে পারবে না, কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমরা পরে বলবো। দেখো .com দেখছো, আমরা এটা কিন্তু .com, তাহলে এটা হলো একটা বাণিজ্যিক।
তুমি পার্সোনাল ইউজের জন্য বা বাণিজ্যিক ইউজের জন্য তোমরা সহজেই .com-টা নিতে পারবা, কিন্তু .edu কিন্তু তুমি নিতে পারবা না যদি তোমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে। ওকে, তার মানে এটা হলো একটা শিক্ষা রিলেটেড এক্সটেনশন, শিক্ষা রিলেটেড ডোমেইন টাইপ। .gov এটা কিন্তু সরকারের, তুমি চাইলেও এটা কখনোই নিতে পারবা না। .int এটা হচ্ছে ইন্টারন্যাশনাল .org অর্গানাইজেশন, যেটা অলাভজনক। ওকে, তো আসো আমরা এখন একটু দেখব এই যে ওয়েব পেজ মূলত দুই ধরনের হতে পারে, একটা হতে পারে স্ট্যাটিক আর একটা হতে পারে ডাইনামিক। এখন তোমাদের মনে হতে পারে স্ট্যাটিক কি আর ডাইনামিক কি, তাই না? তো স্ট্যাটিক ওয়েবসাইটটা হলো এমন একটা ওয়েবসাইট যেটা তুমি একবারেই সব কিছু করে ফেলতে পারবা। মানে তুমি কোনো একটা ওয়েবসাইট তৈরি করলে, মনে করো তোমার নিজের জন্য একটা তুমি পরিচয়পত্র হিসেবে একটা ওয়েবসাইট তৈরি করলে, যেটাকে তুমি আর পরবর্তীতে অত সহজে চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? আরেকটা হলো ডাইনামিক ওয়েবসাইট, যেটা হলো তোমার একটা প্রতিষ্ঠান মনে করো আছে, সেই প্রতিষ্ঠানের জন্য তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে তুমি তোমার প্রয়োজন অনুসারে তুমি সেখানে তথ্য বা উপাত্ত চেঞ্জ করতে পারছো, তোমার প্রয়োজনীয় তথ্যকে তুমি সময় মতো অ্যাড করতে পারছো, আবার সেগুলোকে মডিফিকেশন করতে পারছো। তো এই ধরনের যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে সেটা হবে ডাইনামিক ওয়েবসাইট। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটা একবার ইনপুট করলে সেটা আর চেঞ্জ করা যাবে না, আর ডাইনামিকে আমরা আমাদের ইচ্ছা মতো বারবার চেঞ্জ করতে পারবো। তো তোমাদের বোঝার জন্য দেখো আমি একটা কথা লিখে রেখেছি, স্ট্যাটিক ওয়েবসাইটটা হবে সরাসরি সার্ভার এবং ক্লায়েন্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো স্ট্যাটিক ওয়েবসাইটে সার্ভার এবং ক্লায়েন্ট কি করতে পারবে, সার্ভার থেকে আমরা ডাটাটা সরাসরি নিতে পারবো এবং সরাসরি ডাটাটা দিতে পারবো। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে দেখো একটা নতুন জিনিস চলে এসেছে, সেটা কি, আমরা ডাটাবেস কিন্তু আগেই বলেছিলাম কি জিনিস। তো এই ডাটাবেসটা হলো ডাইনামিক ওয়েবসাইটে আগে ডাটাবেসে ডেটাটা স্টোর হবে, দেন সার্ভার সেটাকে কল করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে। ওকে, তো ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়ারমেন্ট দিবে, সে ডাটাটা ডাটাবেস থেকে আসবে, দেন তার কাছে শো হবে। ওকে, তো এখানে ডাটাবেস থাকার কারণেই এই জিনিসটা ডাইনামিক। তো আমরা ওয়েব সার্ভারকে একটা সংজ্ঞা দিতে পারি এভাবে যে ওয়েবের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে কোনো না কোনো একটা কম্পিউটারে যদি আমরা রেখে ইন্টারনেট কানেকশানের মাধ্যমে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তথ্যগুলোকে সাপ্লাই করতে পারি, তাহলে যেই প্রসেসটা হয় সেটাকে আমরা ওয়েব সার্ভার বলতে পারি। ওকে, আরেকটা জিনিস আসো আমরা যেটা দেখবো সার্চ ইঞ্জিন। তো এই যে সার্চটা করবে ব্রাউজার, এটা করবে কিন্তু একটা ইঞ্জিনের মাধ্যমে, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন। তো এরকম সার্চ ইঞ্জিন অনেক আছে, দেখো গুগল, তোমরা খুবই পরিচিত একটা google.com, yahoo.com, বিং ইত্যাদি ইত্যাদি। তো আমাদের বাংলাদেশেরও একটা সার্চ ইঞ্জিন আছে, সেটার নাম হচ্ছে pipilika.com। তো আমরা ওয়েব ডিজাইনের এই পর্যায়ে কথা বলবো ওয়েবসাইটের কাঠামো নিয়ে। ওয়েবসাইটের কাঠামো বলতে ওয়েবসাইটটা দেখতে আসলে কেমন হবে, তাই না? তো ওয়েবসাইট সাধারণত এই 4টা ধরনের কাঠামো হয়। তো দেখো, ট্রি, নেটওয়ার্ক, লিনিয়ার, হাইব্রিড। তোমরা দ্বিতীয় চ্যাপ্টার যখন পড়েছো তখন হয়তোবা এই ধরনের শব্দগুলোর সাথে পরিচিত হয়েছো। তো আসো আমরা ওয়েবসাইটের কাঠামো 4টার সাথে একটু পরিচিত হই। আমাদের প্রথমটা হচ্ছে ট্রি। ট্রি মানে কি? ট্রি মানে হচ্ছে শুরু থেকে, দেখো এটা মনে করো তোমার একটা হোম পেজ যেখানে তোমার ডিটেলস আর ইন্ডেক্স থাকবে, এটা হলো তোমার মেইন পেজগুলা, এখানে সবগুলো মনে করো মেইন টপিকগুলো আছে এবং সেই টপিকের আবার সাবসেকশন করা আছে। তার মানে ইন্ডেক্স বা হোম পেজ, মেইন সেকশন এবং সাবসেকশন, এইভাবে যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি সেই কাঠামোটা একটা ট্রি কাঠামো। তো তারপরে আসো নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো দেখো, মনে করো এ একটা পেজ, বি একটা পেজ, সি একটা পেজ, ডি একটা পেজ, এবং প্রত্যেকটা পেজের সাথে সরাসরি যুক্ত। প্রত্যেকটা পেজের সাথে সরাসরি যুক্ত। তার মানে তুমি যদি চাও এ পেজ থেকে সরাসরি ডিতে যেতে পারবা, ডি পেজ থেকে সরাসরি সিতে বা বিতে যেতে পারবা বা এতে যেতে পারবা। মানে যে কোনো একটা জায়গা থেকে তুমি যে কোনো একটা জায়গায় সরাসরি যদি মুভ করতে পারো তাহলে আমরা সেটাকে বলতে পারি নেটওয়ার্ক। ওকে, তারপর আসো লিনিয়ার। লিনিয়ারটা কি? লিনিয়ারটা হলো, দেখো প্রথমে হোম পেজ, তারপরে প্রথম পেজ, তারপরে দ্বিতীয় পেজ, তারপরে তৃতীয় পেজ, মানে এভাবে পর্যায়ক্রমে, মানে হোমের পরে 1, 2, 3 এভাবে ইত্যাদি ইত্যাদি যতগুলো পেজ ইউজ করা যায়, মানে পর্যায়ক্রমে যে পেজগুলো থাকবে সেটাকে আমরা বলবো লিনিয়ার পেজ।
আর হাইব্রিড পেজ যেটা, সেটা হচ্ছে কতগুলো এর ভিতরে যে কোনো কয়েকটা সমন্বয় নিয়ে একটা গঠিত হবে। যেমন দেখো, প্রথমে আমরা এখানে লিনিয়ারটা ব্যবহার করেছি, তারপরে দেখো আমরা ট্রি ইউজ করেছি, তাই না? তো দেখো এখানে লিনিয়ার আর ট্রির সমন্বয় একটা হাইব্রিড কাঠামো গঠিত হয়েছে। তো এরকম এক বা একের অধিক, মানে একের অধিক সংখ্যক কাঠামো নিয়ে যদি একটা কাঠামো তৈরি করা হয়, সেটাকে আমরা বলি মিশ্র বা হাইব্রিড কাঠামো। তো এই কাঠামোটা সব থেকে বেশি জনপ্রিয়, যদিও এটা একটু তৈরি করা কমপ্লেক্স, বাট এটা বেশি জনপ্রিয়। ওকে।